ড্রামা শুরু হয় ফিমেল লিড রোইয়ানকে দেখিয়ে। রোইয়ান আমাদেরকে বলে 20 বছর হয়ে গিয়েছে আমার সাথে ট্যানের সম্পর্ক, আর এতদিন পর আমি ট্যাংয়ের আসল রূপটা দেখতে পেয়েছি। শুধুমাত্র নিজের বিজনেস ডিল করার জন্য আমাকে তার আঙ্কেলের বেডরুমে পাঠিয়েছে, ট্যাংয়ের আঙ্কেলকে খুশি করার জন্য। তখনই ভিতরে আঙ্কেল মিস্টার হু আসে, আর আসার পরে রোইয়ানকে হাক করে নেয়। রোইয়ানের সাথে রোম্যান্স করতে চায় আর রোইয়ানকে বলে, এতদিন পর হয়তো তুমি তোমার ফিয়ন্সির আসল রূপটা দেখতে পেয়েছো। শুধুমাত্র বিজনেসের কারণে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এখনো কি তুমি তোমার ফিয়ন্সিকে অনেক বেশি লাইক করবে? এখানে রোইয়ান বলে আঙ্কেলকে, আমি জানি আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, আর এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আর আপনি যদি আজ আমার সাথে নাইট স্পেন্ড করেন তাহলে আমার দায়িত্ব নিতে হবে। হুগো বলে, ঠিক আছে, আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিতে রাজি রয়েছি। তবে এই কথাগুলো একদমই রোইয়ানের কথাগুলো বিশ্বাস হয় না, কারণ ও ভালো করেই জানে কোনো ছেলে ফার্স্ট টাইম ওর সাথে এইসব কিছু করার পর দায়িত্ব কেনই বা নেবে। সবাই তো শুধু রোম্যান্স করার পরই চলে যাবে, তাই এখানে আঙ্কেলের কথাগুলো ও বিশ্বাস করে না। বাট এইটা জানে না মিস্টার হু এখানে মন থেকে ওকে কথাটা বলেছে। বাট রোইয়ান এটা ভালো করে জানে, ও যদি এখানে বাধা দেওয়ার চেষ্টা করে এরপরও কোনো লাভ নেই। আজ তো এখান থেকে ও একদমই বের হতেই পারবে না। আর এখানে কিন্তু প্রথমবারের মতন রোইয়ান মিস্টার হুয়ের সাথে দেখা করেছে। যাই হোক, দুজনের ভিতরে পুরোপুরি রোমাঞ্চ শুরু হয়ে যায়। পরের দিনে আমরা রোইয়ানকে দেখতে পাই ঘুমান থেকে উঠে পড়ে, আর এখানে পাশে দেখতে পায় না মিস্টার হুয়োকে। মনে মনে বলে, আমি ঠিকই ভেবেছিলাম প্রথম দিনই কে বা আমার দায়িত্ব নিতে যাবে, এখান থেকে পালিয়ে গিয়েছে। বাট হু তো শাওয়ার নিয়ে বের হয়ে আসে, আর হুকে এরকম ভাবে দেখার পর একটু নার্ভাস হতে থাকে রোইয়ান, কারণ হুয়ের বডি অনেক বেশি হট, তাই হুয়ের দিকে তাকিয়ে থাকে। হু ওকে বলে, কি দেখছো আমার দিকে এরকম ভাবে হয়ে? আমি তোমার ফিয়ন্সির মতো না যে যার তার সাথে নাইট স্পেন্ড করে নেব। আর আমার বডিতে যে দাগ দেখতে পারছো এটা কাল রাতে তুমি করে দিয়েছো। বিশ্বাস না হলে তুমি এখন আবার আমাকে টাচ করে দেখতে পারো। কথা বলতে বলতে রোইয়ানের ক্লোজে আসতে থাকে। রোইয়ান আরো নার্ভাস হয়ে যায়। এখানে রোইয়ানের হাত নিজের বডিতে নিয়ে আসে, বলে তুমি টাচ করে দেখতে পারো। আর যখন এখানে হুয়ের বডি টাচ করছিল রোইয়ান, তখন ওর কাছে একটু ভালো ফিল হয় আর অনেক বেশি শাইক ফিল করে। হু নিজেও একটু স্মাইল করে। তখনই রোইয়ান বলে, রাতের কথা মনে রয়েছে? হু বলে, হ্যাঁ মনে রয়েছে। একবার যেহেতু আমি তোমার সাথে নাইট স্পেন্ড করেছি তাহলে সারা জীবনের জন্য তোমার দায়িত্ব আমি নেব। হুইয়ের কথাগুলো শোনার পর রোইয়ানের বিশ্বাসই হচ্ছিল না যে কেউ এরকম ভাবে ওর দায়িত্ব নেবে। হু বলে যে আমি ম্যারেজ বিউরোদের লোকদেরকে আমার বাড়িতেই আসতে বলবো, আজই আমরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নেব। রোইয়ান মনে মনে অনেক হ্যাপি হয়। একটু পরে ম্যারেজ বিউরো থেকে লোক চলে আসে বাসায়, আর বাসায় ওদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটও ওদেরকে দিয়ে দেয় আর ওদেরকে অভিনন্দন জানায়। হুয়া ম্যারেজ সার্টিফিকেট দেখে স্মাইল করে, আর রোইয়ান মনে মনে বলে যে হঠাৎ করে আমাকে বিয়ে করে এতটা বেশি হ্যাপি কেন হয়েছে। হুয়া কেন বিয়ে করেছে রোইয়ানকে, এটা আমরা এখন ফ্ল্যাশব্যাকের একটি সিন দিয়ে জানতে পারবো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুয়োকে। ও অনেক আগে থেকে লাইক করে রোইয়ানকে, কিন্তু ও জানতে পারে রোইয়ানের ফিয়ন্সি রয়েছে, আর ওর ফিয়ন্সি আসলে ট্যাং। তাই আর রোইয়ানের সাথে কখনোই দেখা করেনি। কিন্তু এরপরই একদিন জানতে পারে যে ট্যাং রোইয়ানের সাথে চিট করছে, তাও আবার রোইয়ানের স্টেপ সিস্টারের সাথে। আবার বিজনেস ডিলের কারণে নিজের গার্লফ্রেন্ডকে হুয়োর কাছে পাঠাতে রাজি হয়েছে। তাহলে হু এত বড় একটি চান্স কিভাবে মিস করতে পারে? তাই এই চান্সে একদম রোইয়ানকে বিয়েই করে নিয়েছে। রোইয়ান বলে ম্যারেজ সার্টিফিকেট আমাকে দাও, বাট হুও বলে আমি নিজের কাছে রেখে দিচ্ছি, যে কোনো সময় আমি তাহলে কোনো কাজের জন্য বের করে নিতে পারবো। রোইয়ান বলে, এইটা আবার ভাবছো না তো কিছুদিন পরে আমাকে ডিভোর্স দিয়ে দেবে? হুও বলে, আমি তোমাকে কখনোই ডিভোর্স দেবো না। তখন রোইয়ান একটি নিউজ দেখতে পায় যে আজকে ট্যাং ওর স্টেপ সিস্টার মিমির সাথে এঙ্গেজমেন্ট করতে চলেছে। এইটা দেখার পর হুয়োকে অনেক কিউট ভাবে বলে, আমি চাই ওদের দুজনের এঙ্গেজমেন্টে যেতে, আমি কি ওখানে যেতে পারবো? এতটাই বেশি কিউট ভাবে বলছিল, তাই হুয়ো কি মানা করতে পারে? তাই বলে হ্যাঁ তুমি যাবে। পরের সিনে আমরা মিমি আর ট্যাং দুজনকে দেখতে পাই। আজ ওদের দুজনের এঙ্গেজমেন্ট। তখন এখানে অনেকটাই বেশি অ্যাটিটিউডে নিয়ে প্রবেশ করে রোইয়ান। আর রোইয়ানকে দেখার পর ওরা দুজনে একটু ভয় পেয়ে যায়। এখানে তো মিমি বলে ট্যাংকে, আমি ভালো করে জানি রোইয়ান এখানে এসেছে ঝামেলা সৃষ্টি করার জন্য। কিন্তু ট্যাং রোইয়ানকে বিশ্বাস করে। ও বলে যে রোইয়ান এখানে কোনো ঝামেলা করবে না, তাই নিজে থেকে রোইয়ানের সাথে কথা বলতে যায়। রোইয়ানকে বলে, আমি জানি তুমি এখানে কোনো ঝামেলা করবে না, আর কাল রাতে তুমি তো আমার আঙ্কেলের সাথে ছিলে, তাহলে তুমি কতটুকু কাজ কমপ্লিট করতে পেরেছো? রোইয়ান বলে, আমি সম্পূর্ণ কাজই কমপ্লিট করেছি, এখন তুমি বলো যে তোমার কি কি প্রয়োজন।
ট্যাং তো খুশি হয়ে বলে, তুমি তো জানোই আমার কোম্পানি কত বেশি বিপদে রয়েছে, তাই আমি চাই তুমি আমাকে আরো বেশি সাহায্য করো আঙ্কেলকে হ্যাপি করে। রোয়ান রেগে ট্যাংয়ের মাথার উপরে অয়েল ঢেলে দেয়, আর এরকম ভাবে ও তো এখানে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। তখনই ভিতরে হুও আসে। যখন দেখতে পায় রোয়ান ট্যাংয়ের মাথার উপরে অয়েল ঢেলে দিয়েছে, তখন মনে মনে বলে, আমি তো জানতামই না আমার ওয়াইফ এতটা বেশি স্ট্রং হবে। এই সিনটা দেখে মিমি তো অনেক বেশি রেগে যায় রোয়ানের ওপরে, তাই রোয়ানের কাছে আসে আর বলে, তোমার সাহস কিভাবে হয় এখানে আমার ফিয়ন্সিকে এরকম ভাবে বুলিং করো। ট্যাংও তখন অনেকটাই রেগে যায় এখানে রোয়ানের ওপরে, বাট রোয়ান তো ওদেরকে বলে, তুমি হচ্ছ ট্যাংয়ের একজন মিস্ট্রেস, প্রথমে ট্যাংয়ের বিয়েটা আমার সাথে ঠিক হয়েছিল, কিন্তু দেখো তুমি আমার কাছ থেকে আমার ফিয়ন্সিকে চুরি করেছো, যেরকম ভাবে তোমার মম আমার মমের কাছ থেকে তার হাজবেন্ডকে চুরি করেছিল। এর মানে কি দাঁড়ায়, তুমি আর তোমার মা তোমরা দুজনেই চোর, অন্যের ফিয়ন্সিকে চুরি করো। মিমি তো এইসব কিছুতে অনেক রেগে যায়। আর রোয়ান যখন চলে যেতে নিয়েছিল, মিমি তখন রোয়ানের হাত ধরে রোয়ানকে থামতে বলে, আর রোয়ানকে সবার সামনে অপমান করতে শুরু করে। ভেবেছে রোয়ান এখানে আর কি বা করতে পারবে, কিন্তু রোয়ান রেগে গিয়ে মিমিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। আর এইসব ড্রামার মজা নিতে থাকে হুও। এইদিকে রোয়ান যখন ওকে থাপ্পড় মেরেছিল, তখন স্টেপ মম আর ড্যাড এসে উল্টো রোয়ানকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে। তখনই ভিতরে হুও আসে, আর রোয়ান এখানে হুওকে দেখতে পেয়ে একটু নার্ভাস হয়ে যায়। হুও তো এখানে এসেছে রোয়ানকে সাপোর্ট করতে, কারণ ও রোয়ানকে অনেক লাইক করে। আর রোয়ানও তো এখানে এসে সবাইকে কথা শোনানোর সাহস পেয়েছে হুওর কারণে। হুও এখানে এসে বলে, আমি তো ভাবতেও পারিনি যে এখানে এত ভালো একটি ড্রামা হবে, আর তুমি তো দেখছি সবাইকে অনেক ভালোভাবে উচিত জবাব দিতে পেরেছো। আমি তোমার উপরে অনেক বেশি প্রাউড ফিল করছি। তখন স্টেপ মম বলে যে, মিস্টার হুও আপনি এখানে এই মেয়েটির সাথে কেন এসেছেন? হুও তখন হাত দেখে রোয়ানের আর বলে, তুমি কি অনেক ব্যথা পেয়েছো? রোয়ান বলে, ছাড়ো, এদের সাথে এখানে ফাইট করে কোনো লাভ নেই, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সবাই তখন কথা বলে যে এই মেয়েটির সাথে হুওর কি সম্পর্ক। আর এখানে হুও তো চায় নিজের আইডেন্টি, আর এখানে যে ও রোয়ানকে বিয়ে করেছে এটা সবাইকে বলবে, বাট রোয়ান বলতে মানা করে। ট্যাং তো ভাবছিল যে আঙ্কেল হঠাৎ করে রোয়ানকে এত বেশি সাপোর্ট কেন করছে, আর রোয়ান এখানে হুয়ের সাপোর্ট পাওয়ার কারণে ওদের সবাইকে অনেক ভালোভাবে উচিত জবাব দিতে পেরেছিল। তবে হু এখানে একটু আপসেট হয় যে রোয়ান সবার সামনে ওদের দুজনের সম্পর্কের কথা বলতে দেয়নি। এরপরে হু এই ড্রামাটি আরেকটু ইন্টারেস্টিং করার জন্য এখানে বলে, যারা যারা এই পার্টিতে এসেছো তারা সবাই যদি এখন আমাকে ফলো করো, তাহলে আমি পার পার্সন 1 মিলিয়ন করে দেব। এইটা শোনার পর সবাই তখন এঙ্গেজমেন্টের পার্টি ছেড়ে হু আর রোয়ানের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যার কারণে তো এরা দুজনেই অনেকটাই বেশি মজা পায়। আর সবাই তখন ওদের সাথে এখান থেকে বের হয়ে যায়। মিমি নিজের এঙ্গেজমেন্টের পার্টি এরকম ভাবে নষ্ট হয়ে যেতে দেখে অনেকটাই কান্না করে। পরের সিনে রোয়ানকে বাড়িতে দেখানো হয়। রোয়ান মনে মনে ভাবে যে হুয়া শুধুমাত্র ওর বডির জন্য ওকে সাহায্য করছে, কারণ হুয়া তো ওকে লাইক করবে না। তখন ভিতরে হুয়া আসে আর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় একবার যখন হুয়া একা ছিল, ওখানে রোয়ান এসেছিল, সাহায্য করেছিল হুয়োকে। আর ওইখানে প্রথম দেখাতে হুয়া রোয়ানকে লাইক করে ফেলেছে, তাই এখন ও রোয়ানকে বিয়ে করেছে। তো এরপরে রোয়ানের সামনে চলে আসে। হুয়া চাচ্ছিল আজ একটু রোয়ানের সাথে রোম্যান্স করবে, যেহেতু আজ হচ্ছে ওদের দুজনের ওয়েডিং নাইট। কিন্তু রোয়ান এটার জন্য এখনো একদমই নিজেকে প্রস্তুত করেনি, তাই এখানে বারবার হুয়াকে বাধা দিতে থাকে। এই কারণে হুয়া তো মনে মনে অনেকটাই রেগে যেতে থাকে। মনে মনে বলে যে প্রথমে আমি ওকে বিয়ে করি, তাই তো আমি ওর সাথে রোম্যান্স করতে পারবো না, কিন্তু এখন তো বিয়ে করেছি, এরপরেও আমাকে মানা করছে। এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। রোয়ানের সাথে রোম্যান্স করতে চাই, কিন্তু রোয়ান ওকে বারবার মানা করে। এতবার মানা করার কারণে হুয়া তখন মনে মনে বলে, কয়েকদিন হয়েছে ওর ফিয়ন্সি ওর সাথে চিট করেছে, আর আমি যদি ওর সাথে এখন জোর করে রোম্যান্স করতে চাই তাহলে আমাকে ভুল বুঝবে আর আমাকে কখনো ভালোবাসবে না। তাই তো নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও রোয়ানকে হ্যাপি করার জন্য আর কোনো কিছুই করে না। এর পরের সিনে রোয়ানকে কোম্পানিতে দেখানো হয়। তখন হুয়ের অ্যাকাউন্টে চেক করে, যেখানে দেখতে পায় হুয়া তো ওদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটের ছবি পোস্ট করেছে। তাই রোয়ান বলে, এই ছেলেটি কি সত্যি পাগল নাকি, সবাইকে কেন বলছে যে আমরা দুজনে একে অপরকে বিয়ে করেছি। বাট এইদিকে আমরা হুয়োকে দেখতে পাই, হুয়া তো এমনটি করতে পেরে অনেকটাই হ্যাপি, কারণ হুয়া সবাইকে জানাতে চায় হুয়া রোয়ানকে বিয়ে করেছে। রাতের সিন দেখানো হয়। রোয়ানের ফ্রেন্ড এসে রোয়ানকে বলে, অনেক বড় একটি প্রবলেম হয়েছে। কাল আমাদের কোম্পানির হয়ে যে মেয়ে অ্যাক্ট্রেস মডেলিং করতে চেয়েছিল, সে হঠাৎ করে বলে দিয়েছে যে আমাদের কোম্পানির হয়ে কোনো কাজ করবে না, আর যদি আমরা কাল ওকে দিয়ে কাজ করাতে না পারি তাহলে অনেক প্রবলেম হবে। রোয়ান বলে, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও। বাইরে যখন লিফটের জন্য অপেক্ষা করে, তখনই লিফটের ভিতরে
হুয়োকে দেখতে পায়, একটু নার্ভাস হয় যে হুয়ো ওর কোম্পানিতে কেন এসেছে। তখন এদিকে কেউ আসতে নিচ্ছিল, তাই তো হুয়োকে নিয়ে তাড়াতাড়ি করে লিফটের ভিতরে উঠে পড়ে। দুজনে একটু একে অপরের ক্লোজে চলে আসে। হুয়ো বলে, আমি কি দেখতে এতটাই খারাপ যে তুমি তোমার কোম্পানির সবার কাছ থেকে আমাকে লুকিয়ে রাখছো? এখানে বলে রো ইয়ান, এমন কিছুই না, আসলে আমি চাই না যে এখনই কেউ আমাদের দুজনের সম্পর্কে জানতে পারুক। তখনই লিফটের ভিতরে আরো দুজন কলিগ উঠতে নেয়। রো ইয়ান এটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর নিজেকে লুকানোর জন্য তাড়াতাড়ি করে হুয়োকে দিয়ে নিজেকে কাভার করে নেয়। রো ইয়ান তো লুকোচুরি খেলতে শুরু করেছে, তাই হুয়ো এখানে নিজে থেকে রো ইয়ানকে কিস করে নেয়। দুজনে একে অপরকে কিস করতে থাকে, যেখানে ওরা দুজনে বলে এই কাপলটি একটু বেশি রোমান্টিক, লিফটের ভিতরেও একে অপরকে কিস করছে। এরা তো দেখছি বাসায় যাওয়ার সময়টুকুও পায়নি। এদিকে এরা একে অপরকে কিস করতেই থাকে। হুয়ো তো থামারই নাম নিচ্ছিল না। দুজনে এখান থেকে বের হয়ে যায়, তখন হুয়ো থেমে যায় আর অনেক নার্ভাস হয়ে যায় রোইয়ান। তাই হুয়োকে বলে, তুমি কারে গিয়ে অপেক্ষা করো, আমি একটু পরে আমার ব্যাগে নিয়ে তোমার কাছে আসবো। হুয়ো তখন আর কথা না বলে এখান থেকে চলে যায়। এরপরে রোইয়ান কারের কাছে আসে, দেন কারে উঠে পড়ে। হুয়ো এক নজরে রোইয়ানকে দেখতে থাকে। রোইয়ান বলে, এরকম ভাবে কেন দেখছো, আমার ফেসে কোনো কিছু লেগে রয়েছে? হুয়ো বলে, তেমন কিছুই না, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে কারে গিয়ে অপেক্ষা করছো, এর মানে তুমি কারে আসার পর আমি গিফট হিসেবে কোনো কিছু পাবো, বাট তুমি তো সেরকম কোনো কিছুই করছো না, আমি তাহলে ভুল ভেবেছি। আর নিজে থেকে রোইয়ানকে নিজের কাছে নিতে থাকে, রোইয়ানকে কিস করতে চায়, কিন্তু রোইয়ান ওকে আবারও বাধা দিচ্ছিল। এরপর রোইয়ান বলে, আসলে আমি আজ একটু আপসেট রয়েছি। হুয়ো বলে, ঠিক আছে, তাহলে তুমি এই নাম্বারে ফোন করো আর তুমি যেই কারণে আপসেট রয়েছো এটা এখানে বলো, তোমার প্রবলেম শেয়ার করতে পারো। তখন তো হুর কথা মতন রোইয়ান এখানে বলে, আসলে আমি চাই কাল যেন ওই মডেল আমাদের কোম্পানির হয়ে মডেলিং করতে আসে, এটাই হচ্ছে আমার এখন একটি উইশ। হুগো বলে, ঠিক আছে, দেখবে যে কাল তোমার এই উইশটি হয়তো পূরণ হয়ে গিয়েছে, কিন্তু তুমি তো আমার উইশ একদমই পূরণ করছো না। আর এটা বলে নিজে থেকে রোইয়ানকে কিস করে নেয়। এরপর রোইয়ানকে দেখানো হয় বাড়িতে, যেখানে ও ভালোভাবে ফ্রেশ হচ্ছিল। তখন আবার হুয়ো এসে ওকে হাগ করে নেয়। আবারও এখানে হুয়োর ইচ্ছা করছিল রোইয়ানের সাথে একটু রোম্যান্স করবে, কিন্তু রোইয়ান ওকে আবারও মানা করে, কারণ রোইয়ান এখনও ওদের দুজনের সম্পর্ক নিয়ে সেরকম সিরিয়াস ছিল না। তখনই ফ্রেন্ড রোইয়ানকে ফোন করে, রোইয়ানকে জানায়, হঠাৎ করে তুই রাতের ভিতরে কি এমন করেছিস যার কারণে ওই মেয়েটি কাল আমাদের কোম্পানির হয়ে মডেলিং করতে রাজি হয়েছে। আমি তো ভাবতেও পারছি না যে তুই এত তাড়াতাড়ি ওর সাথে কথা বলে ওকে রাজি করাতে পেরেছিস। সত্যি করে বল তো তুই এমনটি কিভাবে করেছিস? এইসব শোনার পর রোইয়ান তো একটু অবাক হয়ে যায়। আর ফ্রেন্ডে যখন ওর সাথে কথা বলছিল তখনই হুয়ো রোইয়ানের সাথে কথা বলে। তাই তো ফ্রেন্ড অবাক হয়ে রোইয়ানকে বলে, তোর সাথে কোনো ছেলে রয়েছে? আর রোইয়ান নার্ভাস হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি ফোন রেখে দেয় আর হুয়োকে বলে, তুমি কেন কথা বলেছো? আমার ফ্রেন্ডকে এখন আমি কি বলবো? হুয়ো তো ওকে ধরে নেয় আর বলে, তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? আমি তো তোমার হাজবেন্ড, আর তুমি কি এটা কাউকে বলতে চাও না? আর এখানে ওর মুডটাই খারাপ করে দেয় রোইয়ান, ওর সাথে রোম্যান্স করতে চায় না, তাই ওকে হাক করে ঘুমানোর চেষ্টা করে। এরপরে যখন রোইয়ান ঘুমিয়ে যায় তখন উঠে পড়ে হুয়ো আর চলে যায় শাওয়ার নিতে, যেখানে ও তো একদম কুল পানি দিয়ে শাওয়ার নিয়ে আসে। এরপরে আবারও যখন রোইয়ানকে হাক করে তখন রোইয়ান বলে যে, তুমি এত রাতে কেন ঠান্ডা পানি দিয়ে নিজেকে এরকম ভাবে ফ্রেশ করে নিয়ে আছো? তখন বলে হুয়ো, তুমি তো নিজে আমাকে কোনো কিছু তোমার সাথে করতে দিচ্ছ না, তাহলে আমার নিজেকে কাম ডাউন রাখার জন্য তো এটা করা জরুরি। পরের সিনে দেখানো হয় মিমিকে, আর আমরা মিমির সাথে ওই মেয়ে মডেলকে কথা বলতে দেখি। আসলে মিমির কথা অনুযায়ী ওই মেয়ে মডেলটি কাজ করতে মানা করেছিল, কিন্তু এখন তো আবার ওকে কোম্পানি থেকে প্রেশার দেওয়া হয়েছে, তাই রাজি হয়েছে কাজ করতে যেতে। বাট মিমিকে বলে, চিন্তা করো না, দেখবে আমি ওখানে গিয়ে কি ঝামেলাগুলো তৈরি করি। কাজের জায়গা দেখানো হয়। একটু পরে ওখানে রোইয়ান আসে, ফ্রেন্ড রোইয়ানকে দেখে অনেক পারি। মেয়েটি মনে মনে হ্যাপি হয়। একটু পরে রোইয়ান ওর কাছে আসে শুজ নিয়ে, যেখানে মেয়েটি বলছিল যে তুমি আমার পায়ে এটা পরিয়ে দাও, কারণ আমি একা এটা একদমই পরতে পারি না। রোইয়ান কথা না বাড়িয়ে ওকে সাহায্য করতে দিয়েছিল, কিন্তু মেয়েটি তখন রোইয়ানকে অনেক বেশি অপমান করে। শুধু রোইয়ানকে নিয়ে কথা বলে ঠিক ছিল, কিন্তু এখানে মেয়েটি রোইয়ানের মমকেও নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়, যার কারণে রোইয়ান তো আর একদমই চুপ থাকতে পারবে না, মেয়েটিকে অনেক বেশি ভয় দেখিয়ে দেয়। আর যার কারণে মেয়েটিও ভয় পেয়ে যায়। রোইয়ান বলে যে, এখন তুমি নিজের মুখ বন্ধ করো। একটু পরে এখানে ট্যাং আসে, আর কোনো কিছু না জেনে শুনে এখানে রোইয়ানকেই বলে যে, তুমি এক্ষুনি এই মেয়েটিকে সরি বলবে, তাহলে সবকিছু এখানে ঠিক হয়ে যাবে। আর নিজের সাথে করে এখানে মিমিকেও নিয়ে এসেছিল। দেন মিমি, ট্যাং আর ওই মেয়েটি তারা সবাই মিলে রোইয়ানকে অপমান করে।
রোইয়ানকে ছোট করে দেখছিল। তখন রোইয়ান বলে, প্রথম কথা হচ্ছে এটা আমার কোম্পানি, আর দ্বিতীয়ত আমি ওকে একদমই সরি বলবো না। আর দ্বিতীয়ত আমার কোম্পানিতে আসার পর তোমরা এখানে আমার সাথে বাজে ব্যবহার করেছো, আবার বলেছো যে আমি ওকে সরিও বলবো, কিছুতেই না। দরকার পড়লে আমি এখানে ওই মেয়েটির সাথে কাজ করাই বন্ধ করে দেব। মেয়েটি বলে, তাহলে তোমার সাথে কাজ কে করবে? তখনই ভিতরে হুয়া আসে, আবার রোইয়ানকে সাপোর্ট করার জন্য। রোইয়ান নিজের প্রবলেমের সব কথাগুলো এখানে হুয়োকে বলে। হুয়ো বলে, তুমি কোনো চিন্তা করো না। আর হুয়োকে কিন্তু প্রথম থেকে ওই মেয়েটি ভালো করেই চিনতো, তাই এখানে একটু ভয় পেয়ে যায়। কারণ হুয়ো যদি শুধু একটি ফোন কল করে তাহলে ওই মেয়েটির ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে। আর ওরা সবাই মিলে যেহেতু রোইয়ানকে বুলিং করেছে, তাই হুয়ো তো চুপ করে থাকবে না। হুয়ো তখন কোম্পানিতে ফোন করে দেয় আর এখানে বলে, রোইয়ানকে তুমি কথা বলো। রোইয়ান বলে, আমি চাই যে ওই মেয়েটির সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করতে। তখন ওই মেয়েটির সাথে সব কন্ট্যাক্টও শেষ করা হয় আর হুয়ো রোইয়ানকে নিয়ে চলে যায়। মেয়েটি এই সব কিছুর জন্য দায়ী তখন ট্যাং আর মিমিকে করে। রোইয়ান হুয়োর সাথে বাইরে আসে। হুয়ো বলে, আজ আমি তোমাকে কত বড় সাহায্য করেছি আর তুমি আমাকে খুশি হয়ে কিছুই দিচ্ছ না। দেন নিজে ওকে একটি কিস করে। রোইয়ান বলে, তুমি এখান থেকে বাইরে যাও, আমি বাইরে গিয়ে তোমাকে কিস করব। হুয়ো চলে যাওয়ার পর এখানে ফ্রেন্ড আসে, রোইয়ানকে জিজ্ঞাসা করে, এই হ্যান্ডসাম ছেলেটির সাথে তোর সম্পর্ক কি, আমাকে বল। রোইয়ান বলে, হুয়ো আমার হাজবেন্ড, আমরা দুজনে একে অপরকে বিয়ে করেছি। ফ্রেন্ড তো অনেক খুশি হয়, এই জন্মে তুই অনেক ভালো একটি কাজ করেছিস শুয়োর মতন একটি ছেলেকে বিয়ে করে। আর দেখে যে কেউ বুঝতে পারবে ও তোকে কত বেশি লাইক করে, যার কারণে সবসময় তোর এত বেশি কেয়ার করে। রোইয়ান তখন হ্যাপি হয়। রাতে দেখানো হয় মিমিদের পুরো ফ্যামিলিকে একসাথে বসে এখানে ডিনার করছিল। রোইয়ানকে যেন বিদায় করতে পেরে অনেকটাই হ্যাপিতে রয়েছে। তখনই ভিতরে রোইয়ান আসে আর রোইয়ানকে দেখার পর ওরা জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? রোইয়ান তো আসলে নিজের মমের কিছু জিনিস এখান থেকে নেওয়ার জন্য এসেছে। আর যার কারণে এখানে ওদের সাথে ভালো করে কথাও বলে না, যদিও ওরা রোইয়ানকে ইনসাল্ট করতে চায়, বাট হুয়োকে দেখার কারণে আর কিছু বলতে পারে না। এর কারণ হুয়ো অনেক বেশি পাওয়ারফুল। ড্যাড ভালো করেই জানে যে হুয়ো রেগে গেলে ওদের কোম্পানি আর থাকবে না। এরপরে তো রিডওয়ান এখান থেকে ওপরে ওঠে। ট্যাংয়ের একটু জেলাস ফিল হয়। দুজনে যখন জিনিসপত্রগুলো নিয়ে একসাথে বের হয়ে যেতে নেবে তখন ট্যাং এখানে আসে রো ইয়ানের সাথে কথা বলতে, যেখানে রো ইয়ানকে বলে যে তোমার কাজ তো শেষ হয়েছে, তাহলে এখনো কেন আমার আঙ্কেলের সাথে রয়েছো? তুমি আবারও আমার কাছে ফিরে আসো। আর তুমি যদি আঙ্কেলের সাথে এরকমভাবে ঘোরাঘুরি করো তাহলে তোমাকে সবাই ক্যারেক্টার লেস বলবে, কারণ তোমার তো আঙ্কেলের সাথে বিয়ে হয়নি। রো ইয়ানও ট্যাংয়ের হাতে ছেড়ে দেয়। আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে ট্যাংয়ের দিকে। ট্যাং তখন মনে মনে অনেক খুশি হয় যে রো ইয়ান আবারও ওর কাছে ফিরে আসবে। এর মানে রো ইয়ান এখনো ওকেই লাইক করে। কিন্তু এখানে রো ইয়ান তো ট্যাংকে বলে, তুমি কি মনে করেছো যে আমি শুধু শুধু হুয়োর সাথে রয়েছি? কারণ হুয়ো তো আমার হাজবেন্ড, তাই আমি হুয়োর সাথেই থাকবো। আর ওকে প্রমাণ দেওয়ার জন্য ট্যাংয়ের সামনেই হুয়োকে কিস করে নেয়, যার কারণে ট্যাং তো অনেকটাই অবাক যে এরা দুজনে এটা কি করছে, অনেকটা রেগেও যায়। হুয়ো এই সুযোগে রো ইয়ানকে কিস করে নেয়। দুজনেই ট্যাংয়ের সামনে এমনটি করতে পেরে অনেকটাই হ্যাপি। এরপরে যখন ওখান থেকে বাইরে আসে তখন রো ইয়ানের কাছে একজন মেয়েড আসে। আসলে এই মেয়েটি ছোটবেলা থেকে রো ইয়ানকে একদম পুরো নিজের মেয়ের মতন করে বড় করে তুলেছে। রো ইয়ানকে বলে, আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে ওখানে গিয়ে থাকতে পারি। রো ইয়ান বলে যে ঠিক আছে, আমি আপনাকে আমার সাথে করে নিয়ে যাব, কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। এরপরে মেয়েটি যখন জানতে পারে রো ইয়ান আর হু তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে তখন অনেক হ্যাপি হয়। এখান থেকে চলে যাওয়ার আগে হু রো ইয়ানের ড্যাডকে বলে, এই বাড়িটি হচ্ছে রো ইয়ানের মমের, তাই আপনারা এখানে থাকতে পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যান। এইটা বলে ওরা এখান থেকে চলে যায়। বাইরে দুজনকে কারের ভিতরে দেখানো হয়, যেখানে রো ইয়ান বলে হুয়োকে, তুমি কিভাবে জানো এই বাড়িটি আমার মমের? তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানতে পেরেছো? হুয়ো বলে, তোমাকে বিয়ে করেছি, তাহলে তোমার সম্পর্কে সবকিছু জেনে নেব না? আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। আর তুমি যখনই কোনো বিপদে পড়বে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। তখন রো ইয়ান বলে, তুমি কি আমাকে আরেকটি সাহায্য করতে পারবে? আমি একজন বিজনেস ওম্যানের সাথে ডিল করতে চাই আমাদের কোম্পানির জন্য, কিন্তু ওনার সাথে কোনো কথা বলতে পারছি না। হুয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব ওই মেয়েটির সাথে তোমাদের কোম্পানির ডিল করিয়ে দেওয়ার জন্য। তুমি আবারও শুধু আগের মতন এখানে সব কিছু বলে দাও যে তোমার আসলে কিসের প্রয়োজন রয়েছে। আর এখানে হুয়োকে এতবার সাহায্য করছে, তাই তো রোইয়ান অনেকটাই খুশি হয়। আর এবার খুশি হয়ে হুয়োকে একটি কিস করে দেয়। পরের দিনের সিন দেখানো হয়, যেখানে রো ইয়ানের সাথে ওই মেয়েটি এসেছে বিজনেস নিয়ে কথা বলতে।
আর যেখানে মেয়েটিকে দেখার পর অনেক খুশি হয়ে যায় রোইয়ান, নিজের প্রজেক্ট সম্পর্কে মেয়েটিকে অনেক কিছুই বলে। আর যে প্রজেক্টটি মেয়েটির কাছে ভালো লেগে যায়, তখন এখানে আমরা মিমি আর ট্যাঙ্কেও দেখতে পাই। দূর থেকে ওদের দুজনকে কথা বলতে দেখে রোইয়ান তো বেশি কারোর সাথে কথা বলে না, তাহলে এত বড় একজন বিজনেস ওম্যানের সাথে ও কিভাবে ডিল করতে পারে? এটা তো আমরা কিছুতেই হতে দেব না, এটা আমরা নষ্ট করে দেব। আর এইদিকে মেয়েটির কাছে এখানে রোইয়ানের বলা সব কথাগুলো অনেক ভালো লেগেছিল, তাই যখন প্রজেক্টে সাইন করতে যাবে তখনই ট্যাং আসে ওখানে বাধা দেওয়ার জন্য, মেয়েটিকে ভুল বোঝায়। রুই ইয়ানের আজ পর্যন্ত কোনো প্রজেক্টই পাস করতে পারেনি, সবগুলো ফেল করেছে, তাই আপনার লস হয়ে যাবে। তখন বলে রোইয়ান, তোমরা কি এখানে এসেছো আমার নামে বদনাম করার জন্য? কি মনে হয় এইসব মিথ্যে কথাগুলো বললেই তোমরা আমাকে ঠকাতে পারবে? বাট এর আগে তো মেয়েটির কাছে রোইয়ানের আনা প্রজেক্টটি অনেকটাই ভালো লেগে যায়, তাই বলে ওদের দুজনকে, আমার কোম্পানি, আমি দেখবো যে আমি কার সাথে ডিল করব আর কার সাথে ডিল করব না, এতে তোমরা বলার কে? আর এখানে ও তো সাইনও করে দেয়, রো ইয়ানের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। চলে যাওয়ার আগে আবারও ওদের দুজনকে অনেকটাই কথা শোনায় যে তোমরা দুজনে তোমাদের যোগ্যতার ভিতরে থাকো। আর রোইয়ানকে সুন্দরভাবে গুড বাই বলে এখান থেকে চলে যায়। তখন রোইয়ান ওদের দুজনকে বলে, তোমাদের যা করার ইচ্ছা তা করতে পারো, কিন্তু তোমরা দুজনে আর কখনোই আমাকে থামাতে পারবে না। তখন এখানে হুয়োকে দেখতে পায়, একটু অবাক হয়ে যায়। হুয়ো তো বুঝতে পেরেছে যে এখানে ওরা রোইয়ানকে বুলিং করেছে, তাই এখানে আসে আর ট্যাঙ্কে বলে, রোইয়ান তোমার আন্টি, তাই তোমার আন্টির সাথে ভালোভাবে কথা বলো। যদি আরেকবার দেখি তোমার আন্টিকে বুলিং করছো তাহলে তোমাদের কোম্পানি আর থাকবে না। ট্যাং আর মিমি দুজনকে অনেকটি হুমকি দিয়ে এখান থেকে রোইয়ানকে নিয়ে চলে যায়। ওরা দুজনে অনেক রেগে যায়, ভাবছিল যে এখন আমরা কি করতে পারি। মিমি বলে, আপনার কাছে অনেক ভালো একটি প্ল্যান রয়েছে, তুমি শুধুমাত্র এই প্ল্যান অনুযায়ী কাজ করো, দেখতে পারবে আমরা রুয়ানকে হারিয়ে দেব। আর ট্যাংয়ের কানে কানে ও নিজের প্ল্যানটা বলে দেয়। এরপরে রোইয়ানকে কোম্পানিতে দেখানো হয়, যেখানে ফ্রেন্ড বলে, তুমি অনেক ভালো একটি কাজ করেছো। আর এখানে রোইয়ানের অনেক বেশি প্রশংসা করতে শুরু করে দেয়। রোইয়ান বলে, একটু কম করে আমার প্রশংসা করো। তখনই কোম্পানির বস আসে, সবার সামনে রোইয়ানের অনেক প্রশংসা করে। রোইয়ান আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে এসেছে। সবাই রোইয়ানের উপরে খুশি হয়ে যায়। আর যখন বস আরো কিছু বলতে নেবে তখনই বসের কাছে একটি ফোন আসে, আর বসকে জানানো হয় যে মেয়েটির সাথে ওরা এখন কাজ করার জন্য ডিল করেছে, ওই মেয়েটি আসলে অবৈধ একটি কাজ করার কারণে আইনের হাতে ধরা পড়েছে। আর যার কারণে এখন ওদের কোম্পানির সাথে করা বাকি সবাই যে ডিলগুলো করেছিল ওগুলো ক্যান্সেল করতে চাচ্ছে। তাই রোইয়ানকে বলে, তুমি যেহেতু ওই মেয়েটির সাথে ডিল করে এনেছো, তাহলে তুমি এখন সব কিছু ঠিক করবে আমাদের কোম্পানির জন্য। রোইয়ান এতে রাজি হয়। রাতে আপসেট হয়ে বাহিরে আসে আর হুয়োকে ফোন করতে নেবে তখনই হুয়ো কার নিয়ে এখানে আসে। রোইয়ান কারের ভিতরে উঠে পড়ে আর হুয়োকে বলে, অনেক বড় একটি প্রবলেম হয়েছে, ওই মেয়েটি তো এখন আইনের কাছে ধরা পড়েছে, সবাই বলছে অবৈধ কিছু একটা করেছে, কিন্তু আমার তো এমনটি মনে হচ্ছে না। হুয়ো বলে, এত বেশি চিন্তা করো না, এটা আমি খুব সহজেই সমাধান করে দেব, দেখো আমার কাছে প্রমাণ রয়েছে। যেই কাজটি কিনা রোইয়ানের জন্য এতটাই বেশি কঠিন ছিল সেটা তো হুয়ের কাছে একদম বা হাতের খেলা, আর এক নিমিষের ভিতরে সব প্রমাণগুলো নিয়ে এসে দেয় রোইয়ানকে। রোইয়ানকে বলে, এখন তুমি শুধু এইগুলো সবাইকে দেখাবে। এরপরে বলে, আমি তোমাকে সাহায্য করেছি, এর জন্য তুমি আমাকে কি দেবে? রোইয়ান খুশি হয়ে হুয়োকে কিস করে। দুজনেই তখন এভাবে একে অপরকে কিস করতে শুরু করে। আর দূর থেকে একজন মিডিয়ার লোক ওদের ছবি তুলছিল। হুয়ো তো এটা বুঝতে পারে যে দূর থেকে কেউ একজন ওদের ছবি তুলছে, কিন্তু হুয়ো আর এখানে ওকে বাধাও দেয় না, চাচ্ছিল যে ছেলেটি নিজেই যেন মিডিয়াতে এটা পোস্ট করে, এই কারণে সবাই জানতে পারবে হুয়োর ওয়াইফ আসলে রোইয়ান। তাই হুয়ো নিজের ইচ্ছাতে আর এখানে ওই মিডিয়ার লোকটিকে কোনো কিছুই বলে না। আর এইদিকে তো কারের ভিতরে এখানে এখন ওরা দুজন একে অপরকে কিস করছিল। হুয়ো এরপর অনেকটাই হ্যাপি হয়। পরের দিন রোইয়ান কোম্পানিতে আসে। ফ্রেন্ড রোইয়ানকে এসে বলে, আমি তো ভেবেছিলাম যে তোমাকে কোম্পানি থেকে ফায়ার করা হবে, বাট তুমি তো সবকিছু অনেক ভালোভাবে সমাধান করেছো। এরপরে বলে রোইয়ানকে, তাহলে তুমি আর তোমরা দুজনে কারের ভিতরে রোম্যান্স করেছো? রোইয়ান বলে, হ্যাঁ, বাট তুমি এটা কিভাবে জানতে পেরেছো? ফ্রেন্ড বলে, এটা মিডিয়া সবাই জানতে পেরেছে, কারণ কেউ একজন এটার ছবি তুলে আপলোড করেছে, ওখানে সবাই তোমাদের দুজনকে নিয়ে কথা বলছে। অন্যদিকে হুয়োকে দেখানো হয়। হুয়োর তো এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ হুয়ো তো এটাই চাচ্ছিল সবাই জানো রোইয়ান হুয়োর ওয়াইফ। একটু পরে রোইয়ান হুয়োর সাথে দেখা করতে আসে আর হুয়োকে বলে, মিডিয়াতে এসব কিছু কি হচ্ছে, এর জন্য এখন তোমার কোনো প্রবলেম হবে না? আমার তো মনে হচ্ছে তোমার বিজনেসে এইটার কারণে অনেকটাই বেশি প্রবলেম শুরু হয়ে যাবে। হুয়ো বলে, কোনো প্রবলেমই হবে না, আর আমি তো এইটাই চাচ্ছিলাম বাইরে সবাই যেন জানতে পারে তুমি আমার ওয়াইফ।
আর এমনটি হয়েছে, তাই আমার কোনো চিন্তা নেই, আমি তো বরং চিল মুডে রয়েছি। তখনই ওর গ্র্যান্ডপা ফোন দেয় আর হুয়োকে বলে যে বাইরে তুমি কার সাথে এরকম রোম্যান্স করে বেড়াচ্ছ, আমাকে বলো। হুয়ো বলে, কার সাথে আর রোম্যান্স করব, আপনি হয়তো আমার কয়েকদিন আগে করা পোস্টটি দেখেননি। আর ওই মেয়েটি অন্য কেউ না, আমার ওয়াইফ ছিল, আমি আমার ওয়াইফের সাথে রোম্যান্স করেছি। তো গ্র্যান্ডপা এটা জানাতে পেরে অনেক হ্যাপি হয় আর বলে, তাহলে এখন তুমি আমাদের বাড়ির বৌমাকে আমাদের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসো, খুব তাড়াতাড়ি আমরা ওর সাথে দেখা করতে চাই। হুয়ো বলে, ঠিক আছে গ্র্যান্ডপা, আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাব আপনাদের সাথে দেখা করাতে। আর এরপরে রোইয়ানকে এই কথাটা বলে যে আমার ফ্যামিলি তোমার সাথে দেখা করতে চাচ্ছে। রোইয়ান তো একটু নার্ভাস হয়ে যায়, ও বলে তোমার ফ্যামিলি আবার আমাকে পছন্দ করবে তো? হুয়ো বলে, অবশ্যই পছন্দ করবে, তুমি আমাকে তো বিশ্বাস করো। এরপরে হুয়ো রো ইয়ানকে নিয়ে আসে তার পুরো ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর এখানে রো ইয়ান তো হুয়োর সাথে আসতে পেরে হ্যাপি হয়। গ্র্যান্ডপার কাছে এখানে রো ইয়ানকে অনেক বেশি ভালো লাগে। এখানে সবাই তো রো ইয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করছিল। মম, ড্যাড, গ্র্যান্ডপা তারা সবাই রুয়ানকে অনেক লাইক করে ফেলে। আর এত সুন্দর ব্যবহার দেখার পর রুয়ান অনেক খুশি হয়। রো ইয়ান তো নিজের ফ্যামিলি তো কখনো এতটা বেশি ভালোবাসা পায়নি যতটা ভালোবাসা এখানে ওর মম, ড্যাড আর গ্র্যান্ডপার কাছ থেকে পেয়েছে, তাই অনেকটাই হ্যাপি হয়। হুয়ো ওকে হ্যাপি দেখে নিজেও হ্যাপি হয়। রাতে তারা দুজনে যখন বেডরুমে ছিল তখন রো ইয়ান হুয়োকে বলে, আমি তো ভেবেছিলাম যে তোমার ফ্যামিলি আমাকে লাইক করবে না। হুয়ো বলে, আমি তোমাকে লাইক করি, এর মানে আমার ফ্যামিলিও তোমাকে লাইক করবে, কারণ তারা জানে আমি কি রকম, আর আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসি, তাই তারাও তোমাকে ভালোবাসবে। রো ইয়ান মনে করে একবার যখন ওর ট্যাংয়ের ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিল তখন ট্যাংয়ের মম, ড্যাড একদমই ভালো ব্যবহার করেনি রো ইয়ানের সাথে, কারণ ট্যাঙ্গি তো কখনোই রো ইয়ানের সাথে ভালো ব্যবহার করেনি। সেখানে হুয়ো কিনা ওকে এত বেশি লাইক করে আর ওর জন্য এত কিছু করে, এইটা ভেবে অনেক হ্যাপি হয়। এরপরে আমরা নতুন একটি মেয়েকে দেখতে পাই, নাম জিজি। হুয়োকে লাইক করে আর যখন জানতে পেরেছে নিউজ থেকে যে হুয়ো আসলে বিয়ে করেছে তখন অনেক রেগে যায় আর বলে, আমি তো হুয়োকে অন্য কারোর হতেই দেব না, হুয়ো শুধুমাত্র আমার থাকবে। পরের দিনই কোম্পানিতে হুয়োর সাথে দেখা করতে আসে। দেন এখানে হুয়োর হাত ধরে হুয়োর সাথে কথা বলতে শুরু করে। হুয়ো ওকে দূরে সরিয়ে দেয়। এরপরও জিজি আবার ওর কাছে আসে। হুয়ো বলে, তুমি ভুলে গিয়েছো যে আমি ম্যারিড, আমার সাথে এরকম ভাবে একদমই কথা বলবে না। ওকে ইগনোর করে চলে যায়, বাট এতে কোনো লাভ হয় না, কারণ এর আগে জিজি ওদের দুজনের হাত ধরে থাকার একটি পিক উঠিয়ে নিয়েছিল। আর এই ছেলেটি ওই দিন রাতে লুকিয়ে হুয়ো আর রোইয়ান দুজনের কিসের সিনের ছবি তুলেছিল। আর এখন এখানে বলে জিজি এইটা আবারও মিডিয়াতে পোস্ট করো, এইটা বলে যে হুয়ো আসলে আমাকে ভালোবাসে, ওই মেয়েটিকে তো শুধুমাত্র টাইম পাসের জন্য রেখেছে। কিছু সময়ের ভিতরে নিউজটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। ওর ফ্রেন্ড বলে, তুমি কি নিউজ দেখেছো? আর সবাই কেন ওখানে তোমাকে মিস্ট্রেস মনে করছে? রোইয়ার বলে, তুমি ওইসব কিছুতে একদমই কান দিও না, আমি হুকে ভালো করে চিনি আর হু কখনো এরকম কোনো কিছু করবেই না। অন্যদিকে হুকে কোম্পানিতে দেখানো হয় ওই নিউজটি সম্পর্কে জানতে পারে, তো হুও বলে দেয় নিউজটি ডিলিট করে ফেলো। আর এরপরে বলে যে এতক্ষণে তো এটা রোইয়ান দেখেছে, কিন্তু আমাকে কোনো ফোন বা মেসেজ কেন করছে না? এর মানে ও কি আমাকে বিশ্বাস করে না, নাকি জেলাস ফিলও করছে না একটু যে আমাকে মেসেজ করেনি? এর কারণ রোইয়ান তো চিল মুডে রয়েছে, কারণ ও ভালো করে জানে হুও কখনোই ওকে চিট করবে না। তখনই এখানে আসে মিমি আর ওর সিস্টারকে একটু পিঞ্চ করে বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম যে হুও তোমাকে শুধুমাত্র টাইম পাসের জন্য রেখেছে, দেখেছো এখন নতুন কাউকে নিজের সাথে রাখছে আর তোমাকে কিনা এরকম ভাবে দূরে সরিয়ে দিয়েছে, তোমার সাথে চিট করছে। তখন বলে রোইয়ান, আমার মনে হয় তুমি ওই দিনে থাপ্পড় দেওয়াটা ভুলে গিয়েছো, আবারও তোমাকে নতুন করে একটি থাপ্পড় মারতে হবে। আর তুমি কি হুয়োকে নিজের ফিয়ন্সির মতন মনে করো যে যার তার সাথে চলে যাবে? আর আমার হুয়োর উপরে সম্পূর্ণ বিশ্বাসী রয়েছে। তো এখানে একটু ভয় পেয়ে মিমি চলে যায়। রোইয়ান যখন কোম্পানি থেকে ফিরে যাবে তখনই ওর সাথে দেখা করতে আসে জিজি। জিজি এখানে রোইয়ানকে বলে, নিউজ তো দেখে এসো, হুয়া আসলে আমাকে লাইক করে, তোমাকে না, তাই তুমি আর হুয়ের কাছে থেকে কি করবে, হুয়োকে ছেড়ে দাও। রোইয়ান বলে, তুমি এইসব কথাগুলো আমাকে কেন বলছো? হুয়ো যদি তোমাকে এতই লাইক করে তাহলে তো এই কথাগুলো এসে তোমার আমাকে বলার কোনো দরকারই ছিল না। হুয়ো অনেক আগে আমাকে ছেড়ে তোমার কাছে চলে যেত, কিন্তু এমনটি হয়নি আর আমার হুয়ের উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। এরই ভিতরে আবার ট্যাং আসে আর বলে, রোইয়ানকে তোমাকে আমি আগেই বলেছিলাম হুয়ো শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করছে, এখনো সময় রয়েছে, তুমি আমার কাছে আসো। এখানে তো ওরা দুজনে মিলেই তখন রোইয়ানকে ভুল বোঝাতে শুরু করে, বাট রোইয়ান ওদের দুজনের কথাতে কোনো কান দেয় না।
ট্যাংকে বলে, তোমার এইসব কথাগুলো বরং তুমি গিয়ে মিমিকে বলো, কারণ এখন তার আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না, আর আমি হুয়োকে ভালো করে চিনি, তোমার মতন না। এইটা বলে চলে যায়। রাতে হুয়া আসে রোইয়ানের সাথে কথা বলতে, যেখানে ও তো রোইয়ানকে পুরো বিষয়টা ভালোভাবে এক্সপ্লেন করতে শুরু করে। রোইয়ানকে বলে, জিজির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কখনো জিজিকে লাইক করিনি, বরং ওর সাথে তো আমি বেশি কথাও বলি না, শুধুমাত্র কাজের জন্য একটু কথা বলেছিলাম। রোইয়ান হেসে বলে, আমার তোমার উপরে বিশ্বাস রয়েছে, আমি জানি তুমি কখনোই আমার সাথে চিট করবে না, তাই তো আর আমি তোমাকে ভুলও বুঝে নেইনি। রোইয়ানের কথায় ও অনেকটাই খুশি হয়ে যায় যে ফাইনালি রোইয়ান ওদের দুজনের সম্পর্ক নিয়ে এতটা বেশি সিরিয়াস হয়েছে, আর ওদের দুজনের সম্পর্ক এগিয়ে যেতে শুরু করেছে। পরের দিন দেখানো হয় মিমিকে, ওর কাছে একটি ভুল নিউজ চলে আসে যে ওই নিউজটি দেখার পর রোইয়ান আর হু তাতে দুজনের ভিতরে ফাইট হয়েছে, হু এখন ছেড়ে দিয়েছে রোইয়ানকে। তাই মম ড্যাড তো অনেক খুশি হয় যে এখন আমরা ওকে গিয়ে বুলিং করতে পারবো। পরের দিন হুয়োর কোম্পানিতে রোইয়ান আসে, আসলে এখানে হুয়ো আসতে বলেছিল রোইয়ানকে, বাট তখনই এখানে মম ড্যাড আসে রোইয়ানের সাথে ঝামেলা করার জন্য, আর ইচ্ছা করে এখানে নিজেদের ড্রামা শুরু করে দেয়। সবাইকে শোনাতে থাকে যে এই মেয়েটি আমাদেরকে লাইক করে না, নিজের সিস্টারের ফিউচির সাথে ও অবৈধ একটি সম্পর্ক রেখেছে, নিজের সিস্টারকে কখনোই হ্যাপিতে দেখতে চায় না, আর আমাদেরকেও বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। যেখানে সবাই দাঁড়িয়ে থেকে এদের ড্রামা দেখতে থাকে। একটু পরে মিমি আর জিজিও আসে। ড্যাড জোর করে রোইয়ানকে নিয়ে যেতে চায়, তখন এখানে হুয়া আসে। হুয়াকে দেখার পর পুরো ফ্যামিলি তো একটু ভয় পেয়ে যায়। এরপরও ড্যাড বলে, এখন তোমার সাথে আর রোইয়ানের কোনো সম্পর্ক নেই। হুয়া বলে, কে বলেছে আমাদের দুজনের কোনো সম্পর্ক নেই। রোইয়ানকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, রোইয়ান আমার ওয়াইফ। মিডিয়ায় সবার সামনে এই কথা নিজের মুখে বলে, আর নিজেদের ম্যারেজ সার্টিফিকেট এখানে সবাইকে দেখায়। মিডিয়ার সামনে যেহেতু ও এইসব কিছু বলেছে, তাই তো এখানে ড্যাড মম একটু ভয় পায় যে এখনো তো ওদের দুজনের ডিভোর্সই হয়নি। অন্যদিকে দেখানো হয় ট্যাংকে, এটা এখনো মেনে নিতেই পারছিল না যে রোইয়ান ওকে ছেড়ে দিয়ে হুয়োকে বিয়ে করেছে। অনেকটাই রেগে যায় আর বলে, ওই রাতে এমন কি হয়েছিল যার কারণে হুয়ো ওকে বিয়ে করেছে। রোইয়ান আর হুয়ো যখন কারে করে ফিরে যাচ্ছিল, তখন জিজ্ঞাসা করে রোইয়ান হুয়োকে, তুমি সবসময় আমাকে সাহায্য করো আর সব বিপদ থেকে আমাকে বাঁচিয়ে নাও, তুমি তো আমাকে আগে কখনোই দেখোনি, তাহলে আমার সম্পর্কে এত কিছু তুমি কিভাবে জানো? আজ এখানে রু ইয়ানকে সত্যি কথাটা বলে দেয়। অনেক বছর আগের কথা, তোমার হয়তো মনে নেই, ছোটবেলায় আমাকে একটি মেয়ে সাহায্য করেছিল, আর ওই দিনে আমি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছি। মেয়েটি অন্য কেউ না, তুমি। ছোটবেলার কথা ওকে আবারও বলে যে কিরকম ভাবে যখন ও একা ছিল তখন রো ইয়ানই ওকে সাহায্য করেছিল। আর এখানে রোইয়ান সত্যিটা জানার পর অনেক খুশি হয় যে ছোটবেলায় যে ছেলেটির সাথে ওর দেখা হয়েছিল ওই ছেলেটি আসলে হুয়ো। তাই খুশি হয়ে এখানে হুয়োকে হাগ করে। এটা জেনে অবাক হয় যে হুয়ো ওকে অনেক বছর আগে থেকে ভালোবাসে। এরপরে তারা দুজনে রুমে চলে আসে, যেখানে আসতেও ওরা দুজনেই একদম পুরো ফুল মুডে ছিল, আর রোইয়ানও আজ হুয়োকে বাধা দেয় না। দেন তারা দুজনে নাইট স্পেন্ড করে। এরপরে তারা দুজনে একে অপরের সাথে কিছু কথা বলতে নেমে, বাট তখনই রো ইয়ানের কাছে ফোন করে ট্যাং। ট্যাং বলে, তুমি আমার সাথে দেখা করো, আমি তোমার বাড়ির গেটের বাইরে বসে রয়েছি। হুয়ো এইসব কথাগুলো শুনতে পায়, তাই তারা দুজনেই একসাথে বের হয়ে আসে ট্যানের সাথে কথা বলতে। ট্যানের রুয়ানকে দেখার পরে বলে, তুমি আমার সাথে এমনটি কিভাবে করতে পারো? তুমি তো জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি, তাহলে তুমি এখন আঙ্কেল হুয়োর সাথে কি করছো? হুয়ো বলে, তুমি ওকে ভালোবাসো, তাহলে কেন আবার ওর স্টেপ সিস্টারের সাথে এইসব কিছু করেছো? তুমি নিজেই হারিয়ে ফেলেছো রুয়ানকে, তাই রুয়ান আর কখনোই তোমার কাছে ফিরে যাবে না। ট্যাং বলে, 20 বছর ধরে আমরা দুজনে একে অপরের সাথে ডেট করেছি, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আর এখানে কিন্তু হুয়ো আমাকে ফাঁসাচ্ছে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তুমি হুয়োর কথা একদমই বিশ্বাস করো না। তো এখানে অনেক কথাগুলোই বলছিল ট্যাংয়ের রুয়ানকে, যাতে করে হুয়োকে ছেড়ে আবারও ওর কাছে ফিরে আসে। বাট এখানে তো হুয়ো কোনো কথাই বলতে দেয় না আর ট্যাংকে। রুয়ান এখানে বলে ট্যাংকে, তুমি কি জানো হুয়ো তোমাকে একটি চান্স দিয়েছিল যাতে করে তুমি আমাকে নিজের কাছে রাখতে পারো, বাট তুমি তো মিমির সাথে ছিলে, তাই এখন আর আমি কখনোই তোমার কাছে ফিরে যাব না, কারণ আমি হুয়োকে লাইক করি। এইটা বলে দুজনেই তখন ট্যাংকে ইগনোর করে এখান থেকে চলে যায়। পরের দিন চলে আসে রুয়ান হসপিটালে নিজের ড্যাডকে দেখার জন্য, বাট বাহির থেকে শুনতে পায়, ভিতরে ড্যাড আর মমের কথা শুনতে পায়, যেখানে ড্যাড বলে, আমরা দুজনে মিলে তো রুয়ানের মমকে মেরে ফেলেছি, কিন্তু ওই তো মারা যাওয়ার আগে নিজের সব প্রপার্টি আর বাড়িটা রুয়ানের নামে করেছে, তাই এখন সবকিছু পাওয়ার জন্য আমাদেরকে রুয়ানকেও মেরে ফেলতে হবে। এইসব শোনার পর রুয়ানের অনেক রাগ হয় ড্যাডের উপরে, তাই দেখা না করেই ফিরে আসে।
রুয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে যে ওর ড্যাড কিভাবে এমনটি করতে পারে। অন্য আরেকজন মহিলার জন্য ওর নিজের ওয়াইফকে মেরে ফেলেছিল। বাট তখনই ওর কাছে ফোন করে হুয়ো, জিজ্ঞাসা করে তুমি কি করছো, আমরা কি কোথাও ঘুরতে যাব? তখন রুয়ানের ভয় শোনার পর বুঝতে পারে রুয়ান আপসেট। তাড়াতাড়ি করে বাড়িতে আসে, রুয়ানকে হাক করে আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে আমাকে বলো। বাট রুয়ান এখানে হুয়োকে আর কোনো কিছুই বলে না। এবার নিজে থেকেই চাচ্ছিল হুয়োর সাথে রোম্যান্স করতে, তাই এখানে নিজে থেকেই হুয়োকে কিস করে, দুজনে একে অপরের সাথে রোম্যান্স করে। রুয়ান ইচ্ছে করে এই কথা হুয়োকে বলেনি, কারণ হুয়ো সবসময় ওর জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে, তাই হুয়োকে আর চিন্তার ভিতরে ফেলতে চায় না। তখনই আবার ড্যাড ফোন করে রুয়ানের কাছে। রুয়ানকে বলে আমি একটি ডিনারের আয়োজন করেছি আর আমি চাই যে তুমি এই ডিনারে আসো। রুয়ান তখন যেতে রাজি হয়ে যায়, বাট এইসব সম্পর্কে হুয়োকে কিছুই বলে না। পরের দিন কোম্পানিতে হুয়োর ইয়ানের জন্য একটি চিন্তা হতে থাকে, কারণ ইয়ানের ব্যবহার ওর কাছে কিছুটা অন্যরকম লেগেছিল। রাতে ইয়ান চলে আসে, যেখানে সবাই তো ইয়ানের অনেক বেশি খাতিরদারি করতে থাকে আর ইয়ানকে এখানে ড্রিঙ্ক করার অফার করে। আসলে এই ড্রিঙ্কের ভিতরে ওরা ড্রাগস মিশিয়েছে। তখন এখানে হুয়ো আসে, ইয়ানকে ড্রিঙ্ক করার আগেই থামিয়ে দেয়, ওকে এই ড্রিঙ্ক করতে মানা করে। কারণ হুয়ো ভালো করে জানে এই ফ্যামিলি কখনোই ইয়ানের ভালো চাইবে না। ইয়ান বলে তুমি এখানে এসেছো। হুয়ো ওকে কোলে উঠিয়ে নেয় আর বাসায় নিয়ে আসে। এরপরে জিজ্ঞাসা করে ইয়ানকে তুমি ওই বাড়িতে গিয়েছো আর এই কথা কেন আমাকে বলনি? তুমি তো জানোই আমার তোমার জন্য কত বেশি চিন্তা হয়, তাহলে আমাকে কেন এটা বলনি? তোমার উচিত ছিল এটা আমাকে বলার। তখন বলে ইয়ান আমি চাইনি তোমাকে আর বিপদে ফেলতে, কারণ সব সময় তুমি আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করো আর আমার জন্য তোমাকে অনেক বিপদে পড়তে হয়। হুয়ো বলে আমি তোমাকে অনেক লাইক করি, বিশ্বাস না হলে তুমি আমার হার্টবিট ফিল করো আর এরপরে বলো যে আমি মিথ্যে কথা বলছি কিনা। আজ থেকে তোমার যাই হোক না কেন সবার প্রথমে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। পরের সিনে ড্যাডকে দেখানো হয় অসুস্থ হয়ে পড়ে থাকার অ্যাক্টিং করে। ওনার সাথে দেখা করতে ইয়ান আসে, যেখানে ইয়ান ড্যাডকে বলে এখন তো আপনি হসপিটালে থাকছেন অসুস্থ হয়ে থাকার অ্যাক্টিং করে, কিন্তু আর থাকতে পারবে না, কারণ আমার কাছে সব প্রমাণ রয়েছে যে আপনি আর স্টেপ মম মিলে আমার মমকে মেরেছেন। এখন খুব তাড়াতাড়ি আপনারা দুজনে জেলে গিয়ে থাকবেন আর এখানে থাকতে পারবেন না। ড্যাড আর স্টেপ মম তো এটা জানতে পেরে একটু অবাক হচ্ছিল যে ইয়ান এত তাড়াতাড়ি কিভাবে সব প্রমাণগুলো পেয়েছে। তখনই ভিতরে হুয়ো আসে, হুয়োই সাহায্য করেছিল ইয়ানকে এইসব প্রমাণগুলো খুঁজে বের করতে। ইয়ানকে নিজের সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ট্যাঙ্কে দেখানো হয় সব কিছু হারিয়ে ফেলেছে। এখন যে ট্যাঙ্কে বলে তুমি আমার সাথে কাজ করো, এটা আমাদের শেষ একটি চান্স হতে পারে। যদি আমার কথা মতন কাজ করো তাহলে হয়তো তুমি ওকে পেয়ে যাবে। আর এখানে ট্যাঙ্গও কথা মতন কাজ করতে রাজি হয়ে যায়, কারণ প্রথমে সবকিছু হারিয়ে ফেলেছে, এখন ও কি বা হারিয়ে ফেলবে, শুধুমাত্র এখন প্রতিশোধ নেওয়াই তো বাকি রয়েছে এদের দুজনের। রাতে ট্যাঙ্ক ওদের প্ল্যান অনুযায়ী ইয়ানকে একা পেয়ে কিডন্যাপ করে। এরপর ইয়ানকে একটি হোটেল রুমে নিয়ে আসে। আসলে ওর তো একটি ইচ্ছা ছিল যে যাই হয়ে যাক না কেন একবার শুধুমাত্র ইয়ানের সাথে নাইট স্পেন্ড করবে। এরপরে যখন এই কথা জানতে পারবে তখন আর ইয়ানকে নিজের সাথে রাখবে না, তখন ইয়ানকে আবার ও নিজের করে পাবে। ততক্ষণে ইয়ান উঠে পড়ে আর ওর কাছ থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে আর সাহায্য চাইতে থাকে। অন্যদিকে হুয়োকে দেখানো হয় বারবার ইয়ানের কাছে ফোন করে, বাট ইয়ান ফোন ধরে না। তখন এখানে জি আসে, হুয়োকে বলে তুমি কি জানো আমি দেখেছি ইয়ান ট্যাংয়ের সাথে হোটেল রুমে গিয়েছে। এটা শোনার সাথে সাথে হুয়ো তো কার নিয়ে বের হয়ে পড়ে। জি অনেক খুশি হয় যে সবকিছু ওদের প্ল্যান অনুযায়ী হচ্ছে। এইদিকে হোটেল রুমে ট্যাং তো অনেক বাজে ব্যবহার শুরু করে দেয় ইয়ানের সাথে। ইয়ানের সাথে জোর করতে শুরু করে আর ইয়ান ওর কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই ভিতরে হুয়ো আসে, কিক মেরে ট্যাঙ্কে ফেলে দেয়, গার্ডরা ট্যাঙ্কে ধরে রাখে। ইয়ানা যখন দেখতে পায় ওর কাছে ট্যাঙ্ক নয় বরং হুয়ো রয়েছে, তখন যেন আবারও নিজের জীবনটা ফিরে পেয়েছিল। এখানে হুয়োকে হাক করে। হুয়ো ইয়ানকে বলে চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। বাট এখানে ট্যাঙ্ক হেসে বলে তুমি আসতে লেট করেছো, আমি অলরেডি ইয়ানের সাথে সবকিছু করে নিয়েছি। তখন ইয়ান চিৎকার করে বলে তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার সাথে কিছুই করনি। হুয়ো বলে ইয়ানকে আমি তোমাকে বিশ্বাস করি। এরপর ইয়ানে যখন শাওয়ার নিতে আসে তখন অনেক বেশি নার্ভাস ফিল করেছিল যে ট্যাং ওর সাথে এসব কি করেছে, এখন তো হুয়ো ওকে বিশ্বাস করবে না। বাট হুয়ো বলে আমি সবসময় তোমাকে বিশ্বাস করব। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে। এরপরে ইয়ান হুয়োকে তার মমের গ্রের কাছে নিয়ে আসে আর হুয়োকে নিজের মমের সম্পর্কে অনেক কিছুই জানায়। হুয়ো ইয়ানের কষ্টটা বুঝতে পারে, ইয়ানকে সান্ত্বনা দেয়। এর কিছুদিন পর হুয়ো ইয়ানকে অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে ইয়ানের অনেক ফ্রেন্ডরাও এসে ওকে সারপ্রাইজ দেয়।
আর ও তো এখানে অনেকটাই বেশি ইউনিক ভাবে রো ইয়ানকে ওকে বিয়ে করার জন্য প্রপোজ করে। রো ইয়ান এরকম একটি প্রপোজাল হুয়ের কাছ থেকে পেয়ে অনেক হ্যাপি হয়। দুজনে যদিও আগে বিয়ে করেছে কিন্তু এখন ওরা সবাইকে জানিয়ে আবারও বিয়ে করবে। ফ্রেন্ড এখানে দুজনকে চিয়ার আপ করতে থাকে, হু ওকে রিং পরিয়ে দেয়। এরপরে একে অপরকে কিস করে আর এখানে এই সুন্দর ড্রামাটার এন্ড হয়। আজকের এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। বাই বাই।